কাঙালিচরণ ঘরে প্রবেশ করিতে করিতে হাঁক দিল, কই গো, আমাদের রাঙামা কোথায়? এই ছেলে তোমার এলো গিয়ে। রাঙামা তাহার ভাইপো জীবনকেষ্টর বউ, নূতন বউ, মাত্র বছর খানেক বিবাহ হইয়াছে। তাহার স্ত্রী শঙ্করী মুখাইয়াইছিল, ঝংকার করিয়া উঠিল, পড়ল বাড়ি মনে? রাঙামা পারলে চেন ঘর অন্ধকার করে যাও, যদি পারো তো আবার মাথায় করে নিয়ে এসো, পিতিষ্ঠে করো ঘরে। বাড়াবাড়িটা কিছু নয়, রাজা রাজদার বাড়িতেই চলে না রে, তো দিন মজুর। খুড়ো সারা জীবন কাটলো বাঁকারি ছুলে, আর ভাইপো হাঁকাচ্ছেন রিস্কা। না হয় নিজেরই রিস্কা, তাই বলে তো মাতব্বর হয়ে গেলিনি যে বউকে কাঁধে করে ধেই ধেই করে নাচতে হবে? একা হয় তবে তো। খুড়ো আর ভাইপোতে জোট বেঁধে নিয়ে গেছেন, এখন তাল সামলা। কাঙালি ধনুকাকৃতি দেহটাকে লাঠির ভরে একটু সিধা করিয়া সবটা শুনিল, তাহার পর প্রশ্ন করিল, বলি গেল কখন? আর তুই বা ছিলিস কনে? লুটিস দিয়ে পাঁজিপত্তর দেখে গেছে তোমার বউ? হ্যাঁ, যাবে আর কোথায়? আছে কোন চুলো যেখানে গিয়ে জুড়বো আমি একটু? হ্যাঁ, দেখনু দুটোতে মুখোমুখি হয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। যাই না হয় মায়ের আরতিটা একটু দেখে এসি। তোমাদের বাড়িতে এসে তো এহকাল পরকাল দুই খোয়াতে বসেছি, কি গুজুর গুজুর ফুসুর ফুসুরে চিষ্টি রে বাবা। এই আমি একটা মানুষ পাশের ঘরেই রয়েছি, কালা নয় কানা নয়, সম্বন্ধেও খুঁড়ি, একটু সৌমিহ কর। কার বইটা গেছে, কার বইটা গেছে? কাজকর্ম ছেড়ে অষ্টপ্রহর মুখে মুখ দিয়ে থাক, চাই না বলতে কিছু। তবে শোনো, নে হাত নাকি অসৈরন, হিসেব করে কথা আসে না আমার মুখে। মানায় তাদের তাই করে, তোর তাতে হিংসে হলে চলবে কেন? তোতে আমাতে অমন করে বসে থাকলে আর মানাবে? বলে তো আমায়, বয়সের ধম্ম, না হয় চোখ বুঁজে কানে তুলো এঁটে থাকতিস বসে একটু, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ? এত অবধি শুনিয়া বুড়ি একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। তুমি থাকো না কেন বসে? তুমি বসে বসে বেটা বউয়ের মহাভারত শোনবার স্বাদ থাকে? আর গেল যা, রাত এগিয়ে যাচ্ছে, কোথায় তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসবে, না দাঁড়ে দাঁড়ে রস হচ্ছে। শোনো, ও মহাভারতই তো, যেমন আটা দুজনে তেমনি আবার নিত্যি ঝগড়া তাগড়াও তো নেগে রয়েছে। হাতাহাতিটা এখনো হতে দেখিনি এই রক্ষে, আর হয়েছেও তাই। এই নিকে রেখে দাও আমার কথা। মনে করনু ওদের হায়ার না থাকে, আমি না হয় একটু আড়াল হই, আরতিটা দেখে আসি ততক্ষণ। যাই করুক, দুজনে বাড়িটা তো আগলে আছে। এসে দেখি ও মা, ছেলে রিস্কা নিয়ে বেরিয়ে গেছেন আর বউদিকে উধাও। ভাবো ভাবো তো। তাও না হয় ভাবি দুদণ্ড বজায় থাক, তোদের একটু নিশ্চিন্তি থাকুক মানুষে। তা যাও, নিয়ে এসো আরাধনা করে তোমার ঠাকুরুনকে। আমি তো এখনই বলেছিলুম, ওসব নতুন চালের মেয়ে আমাদের ঘরে চলবে নি। আজ কথায় কথায় বাপের বাড়ি, এরপর থাক, বলতে গেলে জিভে লাগাম রাখতে পারি না। কথাবার্তায় একটু আভাস যা পাওয়া গেল, সবিস্তারে ব্যাপারটা এইরূপ। জীবনকেষ্টর বউ শোভার মা বিন্দু চৌধুরীদের বাড়িতে ঝিগিরি করে। একা স্ত্রীলোক, স্বামীও সমস্ত দিন বাহিরে বাহিরে মজুরি খাটিয়া কাটায়, মেয়েটিকে সঙ্গে করিয়া আনিত বিন্দু। তাহার পর আর দেখিতে হইত না। বাবুদের ছোট ছেলে মেয়েদের মধ্যে মিশিয়া গিয়া ও এদিকে খেলা করিত, আর মা ওদিকে নিজের কাজের পাট সারিত। দুপুরে ভাত লইয়া যখন বাড়ি ফিরিত, মেয়েটিকে সঙ্গে লইত, আবার বিকেলে সঙ্গে করিয়াই কাজে আসিত। ফুটফুটে মেয়েটি প্রথমে খেলার মধ্যে কাহারো কাহারো দৃষ্টি আকর্ষণ করিত একটু আধটু। দিব্যি, বাহ, বেশ তো। এইরকম গোছের এক আধটা প্রশংসার ছিটে ফোটার মধ্যে সীমারেখা টানিয়াই সবাই বলিত। কিন্তু একটু বড় হইলে, যখন ৩-৪ বছর থেকে ৫-৬ গিয়া পড়িল,
আর একটু দৃষ্টি আকর্ষণ করিতে লাগিল। উমা দেখো, এই এতগুলো ভদ্রলোকের ছেলে মেয়ের সঙ্গে খেলছে, একটু বেমানান নয় দেখো। বেমানান কি গো, ওর মতো কটা রয়েছে সেটা বলো। এমনকি বাহিরের কেউও চৌধুরী বাড়িতে আসিলে আশ্চর্য হয়। হ্যাঁ, এই যে গোবরে পদ্ম ফুল, অনেকে দুঃখও করে, আহারে ওদের ঘরে রূপ নিয়ে জন্মানো বলিয়া ভবিষ্যৎ ভাবিয়া জিহবা তালুর সহযোগে একটা অনুকম্পার শব্দ উচ্চারণ করে। একটু একটু করিয়া তাহার বয়স বাড়িতে লাগিল। সঙ্গে সঙ্গে বাবুদের বাড়ির মেয়েদের সাহচর্যে ও বাবুদের বাড়িতেই সে অভ্যস্ত হইয়া পড়িতে লাগিল এবং নিজের গোলপাতার ঘরটুকু ওর জীবন থেকে একটু একটু করিয়া আলাদা হইয়া পড়িতে লাগিল। এখন আর দুপুরে মায়ের সঙ্গে বাড়ি যায় না, এখানেই খায়, এখানেই থাকে। খেলিবার জুটি পাইলে খেলে, নয়তো এর ওর ফাই ফরমাস খাটে। 7-8 বছরের মেয়ে, এখন একটু নেটি পেটি হইয়াছে, এটা আনিয়া দেওয়া, ওটা রাখিয়া আসা, টুকটাক করিয়া এগুলা করিতে পারে। বাড়ির অন্য মেয়ের মতোই বাড়ির কোন কান সব জানা, সর্বত্র অবাধ গতিবিধিও। ছোট কাজগুলা আটকায় না। ছেলেমেয়েরা স্কুলে চলিয়া যায়, বড়রা অফিসে, আহার আদি সারিয়া বধূ আর কন্যাদের মধ্যে যে পারে মেয়েটিকে টানিয়া লইয়া বসে। মাদুর পাতিয়া নভেল পড়িতেছে, শোভা দুলিয়া দুলিয়া পা টেপে। তাস খেলিতেছে, শোভা পিছনে বসিয়া চুলের গোছা চিরিয়া চিরিয়া আঙুল দিয়া টানিয়া টানিয়া দেয়, আলগা খোঁপা গুছাইয়া আঁট করিয়া দেয়। কিছু করিবার না থাকে তো পিঠে হাত বুলায়। কাড়াকাড়িও পড়ে তাহাকে লইয়া। আই, এবার শোভা তুই আমার কাছে এসে একটু বস তো মা। তুমি যেন মৌরুষি করে নিয়েছো মেজদি, দাও ছেড়ে একটু। বড্ড মিষ্টি হাত মেয়েটার, একটু খেয়ে নি না আরাম, আমরাও আবার একটু পরেই তো সেই সংসারের জোয়াল। তোয়াজ যেমন করে শোভা, তেমনি ওরও তোয়াজ হয়। খয়া সাবান, স্নো, ক্রিম, তরল আলতা পাত্র নিঃশেষ হবার আগেই শোভার কাছে জমা হয়। একটি পুরানো সুটকেস আছে, পুতুলের সঙ্গে প্রসাধন সামগ্রীতে ঠাসা। এ বিষয়ে ও বাড়ির অন্যান্য ছোট মেয়েদের চেয়ে সম্পন্ন। পুতুল খেলার মেয়ে বউয়ের জন্য একটু স্নো ক্রিমের দরকার পড়িলে তাহাদের শোভারই দ্বারস্থ হইতে হয়। অনুরাগ বিরাগের অনুপাতে শোভা ইচ্ছা মতো দেয় বা দেয় না। ঝিয়ের মেয়ে বলিয়া কাহারও তম্বি চলে না। বেশি আশকারা পায় সে মেজ বউয়ের কাছে। মেজ বউ নিঃসন্তান স্ত্রীলোক, ফুটফুটে গরিবের এই মেয়েটির ওপর কবে থেকে নিঃসারে তাহার মায়া পড়িয়া গিয়াছে। প্রথমে তাহারই করুণার অবলম্বন পাইয়া শোভা নিজের স্তর হইতে উঠিয়া আসিয়াছিল। বয়স বাড়িয়া চলিল এবং সেই সঙ্গে নিতান্ত অলক্ষিতে আরও একটি ব্যাপার হইতে লাগিল। যে পরিমাণে শোভা এই পরিবারের সঙ্গে মিশিয়া যাইতে লাগিল, ঠিক সেই পরিমাণে ও নিজের পরিবার হইতে আলাদা হইয়া পড়িতে লাগিল। ওরই মা যে এই বাড়িতে কাজ করিতেছে চারিদিক ঘুরিয়া ফিরিয়া, সেটা শোভারও যেমন মনে থাকে না, ওর মায়েরও তেমনই খেয়াল থাকে না যে ওরই মেয়ে এই বাড়ির মেয়ের মতো হালকা ফাইফরমাস লইয়া এই বাড়ির ঘরে বারান্দায় ঘুরিয়া বেড়াইতেছে। দিনের বেলা তাহার বাড়ি যাবার পাটি উঠিয়া গিয়াছে। সন্ধ্যের সময় ফিরিবার মুখে ডাক দেয়, কইল যাবি নাকি বাড়ি? শোভা যায়, তবে ব্যতিক্রমও হয় মাঝে মাঝে। তুই জেগে, আমি আজ আর গেলুম না। কিছু একটা ছুতো করিয়া দেয়, হয়তো দরকারই বোধ করিল না কোনো ছুতা করিবার। ক্রমে ব্যতিক্রমটাই যেন নিয়ম হইয়া উঠিতে লাগিল। মেয়ে পাশে না থাকিলে আর খালি খালি বোধ হয় না মায়ের, ভুলিয়া যায় ডাকিতে। খানিকটা গিয়া মনে পড়িলে কোনোদিন ফিরিয়া আসে, কোনোদিন আসেও না।
শোভার বয়স 12 থেকে 13 গড়াইয়া গেল, ক্রমে 14। এই বাড়িরই ভাবনা অবশ্য মেয়েদের মধ্যে যে তাহার বিবাহ সম্পর্কে। কথাবার্তায় মেয়েদের মধ্যে তামাশার ভাবটা বাহিরে বাহিরে বজায় থাকে, কিন্তু মেজ বউ একদিন রাগ করিয়া বিন্দুকে বলিল, হ্যাঁ, মেয়ের দিকে চেয়ে দেখেছিস? মুখে তোর ভাত উঠছে কি করে? আমাদেরই বেরুতে হবে নাকি বর খুঁজতে? আর ওর বাপ মিন সেই বা করছেটা কি? ভাত সত্যি রোচে না বিন্দুর মুখে। মেয়ে বড় হইবার সঙ্গে সঙ্গে ওরই যে মেয়ে, প্রবল দুশ্চিন্তার মধ্যে দিয়া এই ভাবটা আবার ওর মনে দিন দিন জাঁকিয়া বসিতেছে। যেমন ঘর তেমনই মেয়ে হইলে কথা ছিল, যা ছিল একসময় গৌরবের মেয়ের রূপ, যা ছিল একসময় আনন্দের মানে বড় মানুষের ঘরে মেয়ের আশ্রয়, সেই দুইটাই হইয়া পড়িয়াছে দুশ্চিন্তার আসল কারণ। সে খোঁজ করে তাহার পুরুষটি একটু ঢিলা ঢালা গোছের, তাহাকেও খিঁচাইয়া খিঁচাইয়া দায়িত্বে উদ্বুদ্ধ করে। ছেলের সন্ধানও আসে, কিন্তু যত সন্ধান আসে ততই ব্যাকুল হইয়া পড়ে বিন্দু। ঘর পায় তো মেয়ের সঙ্গে মিলাইয়া ছেলে পায় না, ছেলে পায় তো ঘর পায় না, বিশেষ করিয়া গৃহের অর্থে যে ঘর, যে বাড়িতে মানুষ, একেবারে সেরকম বাড়িতে ঘর করা সম্ভব নয়। ভগবান বিন্দুর মেয়েকে বাঁচান, কিন্তু একেবারে ছ্যাঁচা বেড়া আর গোলপাতা, একটু চুন সুরকির সঙ্গে দেখা নেই এমন ঘরেই বা পাঠায় কি করিয়া মেয়েকে? এই সময় হঠাৎ জীবন কেষ্টর আবির্ভাব। সে অর্থে আবির্ভাব বলাও ঠিক নয়, কেননা এখানকারই ছেলে, তবে এত দিন চোখে পড়ে নাই। জীবন খুড়ার বাড়িতে মানুষ। খুড়া কাঙালিচরণের বাড়ি বিন্দুর বাড়ির কাছেই, বোধহয় মিনিট 5-এর রাস্তাও নয়। যাতে ঘরামি নয়, তবে কাজ করে ঘরামিরই। শহরে আজকাল সবই তো এলোমেলো হইয়া যাইতেছে। বিন্দুরই ঘর কবার ছাইয়া দিয়াছে, ভাইপো ওই জীবনই যোগান দিয়া গিয়াছে। সে সব অবশ্য অনেক আগের কথা, তাহার পরও জীবনকেষ্ট দেখা পাওয়া গিয়াছে এখানে সেখানে, কিন্তু ওই যে চোখে পড়ে নাই। চোখে পড়ার কথাও নয় সেকালে। মেয়ে বড় হইবে, তাহার বিবাহ দিতে হইবে, এ কথা ভাবিয়াছেই বা কে তখন? তাহার পর এমন কিছু চোখে পড়িবার ছেলেও ছিল না জীবন। কিন্তু ছেলেটা হঠাৎ কিরকম হইয়া গেল, বোধহয় বিগড়াইয়া যাইবার পথ ধরিল। কাঙালিচরণ একবার ঘর ছাইতে আসিয়া অনেক দুঃখ করিল। কাজকর্ম করে না, টোটো করিয়া বেড়ায়, বাপ মা মরা ছেলে, বেশি কিছু বলিতেও পারে না। ভাইপোকে লইয়া দুর্ভাবনায় পড়িয়া গিয়াছে কাঙালিচরণ, ভয় কোথাও চম্পট না দেয় দলে পড়িয়া। যা ভয় একদিন তাহাই গেল ঘটিয়া। জীবন সমস্ত দিন বাড়ি আসিল না, রাত্রেও নয়। তাহার পর দিন খবর পাওয়া গেল গয়লা বাড়ির কতকগুলো ছেলের সঙ্গে লড়াইয়ে চলিয়া গিয়াছে। কিছুদিন একেবারেই সাড়া শব্দ নাই। তাহার পর মাঝে মাঝে চিঠি আসিতে লাগিল যেই সব মুল্লুক থেকে, সেসব মুল্লুকের কখনো নামও শোনে নাই কাঙালিচরণ। এক জায়গা থেকেও নয়, কখনো এক জায়গার নাম, কখনো আর এক জায়গার নাম। ক্রমে টাকাও আসিতে লাগিল, বেশ নিয়মিতভাবে নয়, তবে যখন আসে তখন বেশ মোটা টাকাই। 2টা বৎসর কাটিয়া গেল। তাহার পর একদিন সকালে হঠাৎ জীবন নিজেই আসিয়া উপস্থিত হইল। কাঙালিচরণ তখন কাজে বাহির হইয়া গিয়াছিল। জীবনের খুঁড়ি শঙ্করী দেয়াল থেকে ঘুঁটে ছাড়াইতেছিল, একেবারে হাউ মাউ চিৎকার করিয়া ঘরে গিয়া খিল আঁটিল। বুড়ির দোষ দেওয়া যায় না, উঠানের মাঝখানে আসিয়া দাঁড়াইল একটা বছর 25-এর জোয়ান। এই মুখের ঘের, এতখানি বুকের ছাতি, পায়ের গুলি পর্যন্ত জুতা, খাকি প্যান্টালুন,
ঝলঝলে কোট, পিঠের ওপর একটা থলে। আরে আরে আমি জীবন কেষ্ট, খুড়ি আর বেইরে আয় গড় করি, আমি জীবন রে, ছুটিতে এনু। তবু সাহস এক কথাতেই ফিরিয়া আসে না। দোরের ফাঁক থেকে খানিক্ষণ ভালো করিয়া দেখিয়া লইয়া তবে বুড়ি বাহিরে আসিল। সমস্ত পাড়াটায় বেশ একটু সাড়া পড়িয়া গেল। সারা জাগাইয়া সাজগোজ করিয়া খুব ঘুরিয়া বেড়াইতেও লাগিল জীবন। এ বাড়ি ও বাড়িতে ডাক পড়িতেও লাগিল তাহার, লড়াইয়ের গল্প শুনিবার জন্য। চেহারাটাও দেখিবার জন্যই বোধহয়, কেননা এই রকম রুক্ষ পুরুষালী চেহারা এ তল্লাটে চোখেই পড়ে না। এ মাটির জিনিসই নয় এই চেহারা। অথচ কথাবার্তা বড় মোলায়েম এবং ভদ্র হইয়া আসিয়াছে জীবনের। গল্পের মধ্যে একটা বড়াইয়ের ভাব থাকে, অথচ কাহারও কানে বাজে না সেটা। জীবন বলে ও সেপাইয়ের কাজে আছে, গিয়াই বোধহয় একটা র্যাঙ্ক পাইবে। ছুটি লইয়া আসিয়াছে মাসখানেকের। গল্পের মধ্যে প্রচুর মিলিটারি শব্দ, অবদ্ধ ইংরাজি সংখ্যা আর অক্ষরের সমন্বয় সকলকে বেশ একটু তাক লাগাইয়া দেয়। জীবনের নিজের মিলিটারি নামকরণ হইয়াছে C5079। বেশ সাড়া পড়িয়া গেল। পাড়ারই ছেলে গল্প শোনার জন্য মেয়ে মহলেও ডাক পড়িতে লাগিল। একদিন দুপুরে চৌধুরী বাড়িতেও ডাক পড়িল। বউয়েরাই বিন্দুকে বলিল, হ্যাঁ রে, একদিন ডেকে আনতো, বাঙালি সেপাই কেমন দেখি, দুটো গল্প শুনি। গল্প শুনাইয়া চলিয়া গেলে সেই দিনই বিকালে মেজ বউ বলিল, হ্যালা বিন্দি, তুই কি চোখ কানের মাথা খেয়ে বসে আছিস? খালি যখন তখন সবার পায়ে ধরে নেকা কান্না কাঁদবি আমার মেয়ের কি হবে বলে। বিন্দু কিছু বুঝিতে না পারিয়া ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। আহা, ওই তো রে, বর রয়েছে হাতের কাছে, ওই কাঙালি ঘরামির ছেলে জীবন। এদিকে তোদের ঘর, গেঁয়ো যোগী ভিক পায় না বলে না, তোর হয়েছে তাই। মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দে, অমন ছেলে আর পাবি? বিন্দু তবুও ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। কথাটা মাথায় তো ঢোকেই নাই, এখনো ভালো করিয়া যেন বোধগম্য হইতেছে না। বেশ একটু থামিয়া বলিল, কিন্তু ও কি আমাদের ঘরে, মানে বাঙালির ঘরে বিয়ে করবে গো মেজ বৌদিমণি? না, বিয়ে করবে না। যত যারা এখান থেকে গেছে সবাইকে একটা করে মেম দেবি বিয়ে করার জন্য। জ্বালাসনি বাপু, ঠিক কর, দিয়ে দে তোর এই মেয়েটার সঙ্গে বিয়ে, নয় দেখ অন্য কেউ নেবে লুফে ওই ছেলেকে, তখন হাঁ করে থাকিস। বউয়ের সঙ্গে আরও দু একজন আসিয়া পড়িল, ক্রমে আরও সকলে। হয়তো এ কথাটা প্রত্যেকেই ভাবে নাই, তবে ছেলেটাকে চোখে লাগিয়াছে। সবাই জোর দিয়া পড়িল। কিন্তু সংশয়ের কথাও উঠিল, হ্যাঁ রে, ও এত টাকা কোথায় পাবে, ও ছেলের এখন কত দর? উত্তর আসিল, আহা, আসল কথাটাই তোমরা ভাবছ না, ও লড়াইয়ের সেপাই, ওর পরমায়ু ঠিক কি তখন। এদিকে মেজ বউ দুপুর থেকেই কথাটা ভাবিতেছে। ওসব ভাবিয়া ঠিক করাই আছে তাহার, আর অত ভাবিবার কি আছে? এদের তো সাঙাও হয়, আজকাল ভদ্র ঘরেই বিধবা বিবাহ হইয়া যাইতেছে তো। কিন্তু সে কথা বলিল না, বলিল, আরে সে তো খুব সহজ কথা, আয়ু আছে না আছে সে তো একজন ভালো গণৎকার গুণেই বলে দিতে পারবে। তা না হলে লোকে বিয়ের আগে এত ঠিকুজি কুষ্ঠি দেখাচ্ছে কেন বলবে? আর কুষ্ঠি ওদের না থাকে তো হাত দুটো তো রয়েছে। আসল কথা, ছেলেটিকে সবার বড় পছন্দ, আর শোভার বর মানে নিজেদেরই কাছাকাছি খানিকটা। শোভা থেকেই জীবন কেষ্টর ওপর মায়া গিয়া পড়িল সবার। চারিদিক থেকেই সবাই চাপিয়া ধরিল, না দেখ বিন্দু দেখ, আর এলাকারই দিস নি, দেখ টাকা বোধহয় চাইবে না, তোর অমন মেয়ে, তারও তো একটা দর আছে রে, তুই তুলে দেখ না কথাটা, লাগে কিছু, আমরা তো মরে যাইনি। আর হ্যাঁ রে, তুই নাকি জমাসনি, অত যে ঢং করছিস,
স্বামী স্ত্রীতে দুজনে মিলে কামাচ্ছিস, ওই একটা মেয়ে, তারও পেছনে একটা আধলা খরচ নেই। বউরা সবাই ঠিকও করিল একটা, এ দেবে এত, ও দেবে এত, শোভার জন্যই তো, বিন্দু লাগুক কোমর বাঁধিয়া। সন্ধ্যের পর মেজ বউ একান্তে ডাকিয়া বলিল, এই শোন, কালই এসে আমায় খবর দিবি কিন্তু বিন্দু, তোর বর মিনসেকে আজই রাত্রিরে যেতে বল, ব্যবস্থা সব হবে রে, তোদের রূপোর গয়নাই তো, সে আমার দায়িত্ব রইল। শোন, দুটো সোনারও করে রেখেছি, কানবালা আর শাঁখা, বসে আছি নাকি। তাড়াহুড়ো করিয়া সব আরম্ভ হইয়া গেল। বেশ ঘুরিয়া জীবন সেপাই মডার্ন হইয়াছে, একদিন নিজেও আসিয়া মেয়ে দেখিয়া গেল। ওদের পক্ষে এটা বাড়াবাড়ি, তবে উপযুক্ত ভাইপো, কাঙালি কিছু বলিল না। কিন্তু মেয়ে দেখার পর জীবনকেষ্ট অতিরিক্ত গম্ভীর হইয়া গেল। তোড়জোড় চলিতে লাগিল। আটকাইল একটা বড় মোক্ষম জায়গায়, ছেলের ওই অনিশ্চিত আয়ু লইয়া। বিন্দু তো কান্নাকাটি আরম্ভ করিয়া দিল, এবং পাছে সবার চাপাচাপিতে উপায় একেবারেই না থাকে, এই জন্য চৌধুরী বাড়িতে যাওয়াই সে বন্ধ করিয়া দিল। এইটাই হইয়া পড়িল সবচেয়ে নিদারুণ বড় সমস্যা। কিন্তু এমন সহজে আর এত পরিষ্কার করিয়া কোনো সমস্যাই মিটিবে না, তা তো হইতে পারে না। জীবনকেষ্ট বলিল যে সে সেপাইয়ের কাজ করে না, আসল যুদ্ধের সঙ্গে কোনো সম্বন্ধই নাই, সুতরাং আয়ু অন্য 5 জনের যেরকম তাহারও তাই। সে লেবার করে, অর্থাৎ ফৌজের চাকর বাকরের কাজ করে। অবশ্য ধোপার কাজ কি সহিসের কি রাঁধুনির সেটা আর খুলিয়া বলিল না। নিশ্চিন্ত বিবাহের আনন্দের মধ্যে কেহ জিজ্ঞাসা করিতেও গেল না সেটা। শুভ কার্য শেষ হইয়া গেল। দিন 15 পর ছুটি ফুরাইয়া যাইতে জীবন আবার লড়াইয়ে ফিরিয়া গেল। তাহার পর মাস 3 পরে যুদ্ধ হঠাৎ বন্ধ হইয়া গেল। সেও ফিরিয়া আসিয়া ঘরে বসিল। প্রথম কটা মাস বউ বউ করিয়াই কাটিল, দোষও দেওয়া যায় না। বংশ ছাড়া বউও তো হইয়াছে, আর বাড়িটা একবার ঠিকঠাক করিয়া লওয়া দরকার। ফরমাসটা নিশ্চয়ই শোভার, নহিলে এমন কিছু নিন্দের বাড়ি নয়। একটা কোঠা ঘরও আছে ছোটখাটো, তবু আরও একটা কোঠা তুলিল একটু ভালো করিয়া। খুড়িকে জীবন বলিল, আরে তা তোরা কোঠাটা আমায় ছেড়ে দিয়েছিস, সে কি ভালো লাগে আমার, হ্যাঁ, তার চেয়ে বরং কাকাকে বল না আর একটা তুলুক, তাইতে যাই আমি, গুরুজনই তো তোরা। কাঙালিও ভাইপোর বউটিকে খুব ভালোবাসে, অত করিয়া না বলিলেও চলিত। ঘরের প্ল্যান সে আঁটিতেই ছিল। হিসাবি মানুষ, একটু শুধু হিসাব খতাইতেছিল, তাড়াতাড়ি তুলিয়া দিল একটা ঘর। নিজের বুদ্ধিতেই একটা স্নানাগার করিয়া দিয়া বাড়িটা নূতন বউয়ের আরও একটু উপযোগী করিয়া দিল। মনে করিল খুব করিয়াছে, বংশে তো ঘরে নাওয়া কারুর অদৃষ্টে জোটেনি। এইবার খরচের হিসাব খতাইতে বসিবে। জীবন গিয়া শঙ্করীকে বলিল, খুড়ি, বাড়ির চারদিকে একটা দেয়াল তোলাবি না, হ্যাঁ, মানে আজকাল চারদিকে চুরি টুরি বেড়েছে, ওই ঘটিটা নিয়ে গেল কি কাপড়টা শুকুচ্ছে, ওই সেটাই। শঙ্করী গিয়া কাঙালি চরণকে বলিল। মুখ টেপাটেপি করিয়া একটু হাসাহাসি হইল বুড়া বুড়িতে। বাথরুমে নাইচে বউ, তাতে হলো না, এখন পর্দা লসিন কর। কিন্তু বউটিকে সত্যই বড় ভালোবাসে কাঙালি, বলিল, তা হোক, রাখুক না, যেমন করে রাখতে চায় বউকে। আর দেখ, আসেও নিত এমন বউ বংশে, ভাগ্যিস। বুড়ি ঝানু, একটি কথা কিন্তু দুরকমই মানে হয়, যে ভাগ্যিস এমন একটি বউ আসিয়াছে, কিংবা ভাগ্যিস আর এমন বউ আসে নাই। তা বুড়া যাই বুঝুক, দেয়ালটা তুলিয়া দিল।
বেশ দমকা একটা খরচা হইয়া গেল। ভাইপো লড়াই থেকে যাহা উপার্জন করিয়া আনিয়াছিল তাহাতে কুলাইল না, ঘর হইতেও কিছু গেল। তা যাক, কাঙালিচরণ গ্রাহ্য করিল না, এমনকি খরচের রহস্যটা বলিলও না জীবনকে। বউ না হইতেই জীবন উপার্জনের ঝোঁক দেখাইয়াছে, এখন বউ হইয়াছে, আর ভাবিতে হইবে না। কিছুদিন এরকম বাড়াবাড়ি হয়। টাকাটা যে কামাইবার জিনিস, শুধু খরচ করিবারই নয়, এটা মনে থাকে না। কাঙালিচরণেরও একদিন থাকিত না, দুদিন পরেই জীবনের আবার সব ঠিক হইয়া যাইবে। মাস চারেক পরেও যখন ঠিক হইবার কোনো লক্ষণ দেখা গেল না, একদিন সন্ধ্যার সময় কাঙালি ভাইপোকে ডাকিয়া বলিল, যে বা একটু এদিক পানে আসবি, একটা শলা পরামর্শ আছে। বাড়িটা খালি, শঙ্করী শোভাকে লইয়া তাহার বাপের বাড়ি গিয়াছে। উঠানে একটা তক্তা পোষে বসিয়াছিল কাঙালি। জীবন আসিয়া পাশে দাঁড়াইল। কাঙালি এক একদিন একটু নেশা করিয়া বসে, বিশেষ কিছু নয়, মনটা একটু বেশি দরাজ হওয়ার সঙ্গে সঙ্গে মুখটা কিছুটা আলগা হইয়া পড়ে, সম্বন্ধ জ্ঞানটা টনটনে থাকে না। সে হুঁকা টানিতেছিল, অনেকক্ষণ পর্যন্ত চুপ করিয়া টানিয়া হাতটা বাড়াইয়া বলিল, এ দেখ কিছু আছে কি, একেবারে ছাই করে দিচ্ছি। জীবনকেষ্ট একটু ইতস্তত করিতে মাথাটা একটু দুলাইয়া বলিল, ধর, বাপ আর খুড়ো কি আলাদা, তুই ধর, আমি বলছি। জীবন হুঁকাটা লইয়া খানিকটা আড়ালে গিয়া দাঁড়াইল এবং মিনিট দুয়েক টানিয়া আবার ফিরিয়া আসিল। কাঙালি একেবারে নিজের পাশের জায়গাটা হাত দিয়া চাপিয়া বলিল, বস। জীবন একটু তফাতে বসিল, কাকাকে সমীহই করে। দেখ, কথাটা হচ্ছে মরদে মরদে, তো খুড়িও নেই বাড়িতে, আমার রাঙামাও নেই, কিরকম বুঝছিস, 4 মাস তো দেখলি। প্রশ্নটা খুব স্পষ্ট না হইলেও অর্থটা বেশ ধরা যায়। জীবন মুখটা একটু ঘুরাইয়া লইল। দেখ, মরদে মরদে কথা বলেই বলছি, বউ পোষা একটা কঠিন সমস্যে। বলবি, এ কথা বলবার তোমার হক। দেখ, 3 কুড়ি 5-এর মধ্যে 2 কুড়ি 10 বছর তো খুড়ির সঙ্গে কাটলো, বলবার হক নেই এ কথা মানবো কেন? বলবি, তা বউ এমন সমস্যাটা কিসে? পুরুত বেটা মন্তর বলালে গাঁট ছড়া বেঁধে টেনে নিলুম, ঘর কন্যা করলুম, ছেলে পুলে হলো, বুড়ো হলুম, একটু আগু পিছু করে টেসে গেলুম, পুড়িয়ে গেল লেটা। এর মধ্যে সমস্যাটা কোথায় পেলে তুমি? বাপ, আছে, সমস্যা আছে, নইলে আর বলছি কেন? মেয়ে জাত বড় পাজি জাত, তাই শাস্ত্র ওদের বলেছে মহি। হ্যাঁ, কথাটার মানে পাজি, তবে একটু ঘুরিয়ে মিষ্টি করে বলা আর কি, বুঝলি না? হাতে রাখতে হবে তো। আরও সব আছে, ওই কি কুহকি, মায়াবিনী, তো কি, এই এক কাঁড়িখানেক কথা, মনে আছে কি অত? সেই কোন ছেলেবেলা যাত্রাপালায় শোনা। আমাদের সময় এসব ছিল তো, যাত্রা, কত কথা, মানুষের চোখ খুলে দিত। তোদের এখন হয়েছে ওই সিনেমা, বায়োস্কোপ, চোখ খুলবে কি, দেয় আর দিয়ে। এসব হলো মেয়ে ছেলের কথা, বুঝলি? খেঁদা বোঁচা কালো কুচি যেমনই হোক ধাঁধা লাগিয়ে দেবে, কি ইষ্ট কি অনিষ্ট তোকে বুঝতেও দেবে না। অত দূরে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, তোর এই খুড়ি, সে তো আর পটের ছবিটি ছিল না, কিন্তু গিয়েছে বহু। মনে রাখতে হবে, কথাটা হচ্ছে মরদে মরদে। কোথাও তাল কেটে গেলে দিবি টুকে,
এ হলো তাবৎ মেয়ে ছেলের কথা। তারপর যদি একটু চেকনাই রইল, যেমন ধরে আমাদের রাঙামা, তাল সম্বন্ধে তাহার নিজেরই হঠাৎ হুঁশ হইল, চুপ করিয়া গেল। একটু চুপ থাকার পর বলিল, আরে ভাই হুঁকোটা একবার সেজে আনবি নি, ধরিয়েই আনিস একেবারে। তৈয়ার হইয়া আসিলে বেশ খানিকক্ষণ মাথা নিচু করিয়া নীরবে টানিল। বোধহয় তাল জ্ঞানটা আবার একটু টনটনে হইল। বলিল, ইয়ে হয়েছে, এবারে উপার্জনের রাস্তা দেখতে হবে বাবা জীবন। এতদিন বলিনি, তার মানে হচ্ছে ভাবছিলুম থাক, নতুন এই নতুন তোমার গিয়ে লড়াই থেকে নতুন এসে দিন কত করুক একটু আরাম, তারপর নিজেই সব বুঝতে পারবে, জ্ঞান হয়েছে তো। থাক তো টাকা, এখনো দিন কতক বসে খাবার। কিন্তু দেখ বাবা, এই ঘরটা তুলতে হলো, দেয়ালটা টানতে হলো, আমার দেহটাও যাচ্ছে খারাপ হয়ে। একদিন কাজে যেতে পারি তো দুদিন পারি না, তাই ভাবলুম যে বাকে ডেকে বলি, এখন তো তোরই সংসার। শঙ্করী বধূকে লইয়া আসিয়া পড়ায় কথা ওইখানেই শেষ করিতে হইল। একদিনে হুঁশ হইল না। দ্বিতীয় সুযোগে কাঙালি আরও একটু ফলাও করিয়া বলিল, তৃতীয় দিনে আরও একটু। শেষের দিকে খুড়ার কথায় এমন তাল কাটার ধুম পড়িয়া গেল যে জীবনকেষ্ট একদিন কিছু না বলিয়া আবার হঠাৎ অদৃশ্য হইল। কান্নাকাটি খুবই পড়িয়া গেল। তাহার পর ঠিক মাসখানেক বাদ দিয়া একদিন জীবনকেষ্ট হঠাৎ বাড়ি ফিরিল। খানিকটা রোগা হইয়া গিয়াছে, রংটারও সে জৌলুস নাই, যেন রোদে পোড়া। কিন্তু কাকার হাতে 50টি টাকা তুলিয়া দিল, আর শোভার হাতেও 15টি। উপরন্তু স্নো, তেল, সাবান সে তো আলাদাই। বলিল কলিকাতায় একটা ব্যবসা আরম্ভ করিয়াছে। কলিকাতায় কোনো ব্যবসায়ী ফাঁদে নাই সে, বর্ধমানে রিক্সা চালায়, সাইকেল রিক্সা নূতন আরম্ভ হইয়াছে, খাটিতে পারিলে প্রচুর পয়সা, গায়ে ক্ষমতা আছে। এই কাজই সবচেয়ে সুবিধাজনক মনে হইল জীবনে। 2টা করিয়া টাকা রিক্সার মালিককে ফেলিয়া দাও, তারপর যথাসাধ্য কামাও। প্রতিদিন 4 টাকা 5 টাকা পর্যন্ত বাঁচাইয়া লইতে লাগিল, খাওয়া দাওয়া বাদ দিয়া। দিন 3 থাকিল, তাহার পর ব্যবসায়ের ক্ষতি হইবে বলিয়া চলিয়া গেল। এরপর আসিল 15 দিনের দিন, থাকিল কিন্তু একদিন। পরে এইটেই নিয়ম করিয়া ফেলিল। শোভাকে এক নাগাড়ে 1 মাস না দেখিয়া থাকা সহজ নয়। তাহার পর এইভাবে মাস 6 যখন হইয়া গিয়াছে, একদিন বাড়ি আসিয়া বলিল, কলিকাতার ব্যবসা গুটাইয়া ফেলিয়াছে, এইখানেই একটা নূতন ব্যবসা ফাঁদিবে, রিক্সা চালানো। নিজে নয়, 2টি নিজের রিক্সা কিনিয়া ফেলিয়াছে, এই শহরেই ভাড়া খাটাইবে। নিজেই দেখাশোনা করে, মেরামত করে, একটা ছোট কারখানাও করিয়াছে, বাইরের রিক্সা মেরামত করিয়াও 2 পয়সা হয়। খুড়াকে আর ঘরামিগিরি করিতে দেয় না সে। ঠুকঠাক করিয়া খুড়া এখন ঘুরিয়া বেড়ায়, লাথি হাতে মাতব্বরি করিয়া বেড়ায়, তবে একটানা বেশিক্ষণ থাকিতে পারে না। এদিকে বুড়া আবার রাঙামা অন্তঃপ্রাণ, যেখানেই থাকুক, যে কাজেই, একবার করিয়া আসিয়া পড়া চাই। রাঙামা তামাক সাজিয়া আনিবে, তাহার পর পায়ের কাছে আসন পিঁড়ি হইয়া বসিয়া আরম্ভ করিবে গল্প। মেয়েটি কাজে কর্মে একটু ফাঁকিবাজ, সেও শ্বশুরকে খোঁজে। বুড়ির কাছে তাহার তেমন জুত হয় না। আজ কাঙালি সেই অভ্যেসেই বাড়ি আসিয়া শুনিল বধূ নাই। প্রথমটা অত গা করিল না,
হুট করিয়া বাড়ি ছাড়াটা ছেলে মানুষ বউয়ের পক্ষে অবশ্য ভালো নয়, তবে গেছে তো বাপের বাড়ি, তাও এমন কিছু 950 ক্রোশ দূরে নয়, ডাকিলে সাড়া পাওয়া যায়। নিতান্ত স্ত্রীর বকাবকিতেই কাঙালিচরণ ঠুক ঠুক করিয়া গিয়া বেহাই বাড়িতে উপস্থিত হইল। গিয়া শুনিল সেখানেও শোভা আসে নাই। তিনজনেই এবার একটু দুশ্চিন্তায় পড়িল। আর কিছু নয়, গেছে নিশ্চয়ই চৌধুরী বাড়ি, কেননা এর আগে যখন বাপের বাড়ি পলাইয়া আসে শোভা, বেশ ভালো অভ্যর্থনা পায় নাই, বিশেষ করিয়া মায়ের কাছে। কিন্তু চৌধুরী বাড়ি পলাইয়া যাওয়া কি আর মানায়, বিশেষ করিয়া এই এত রাতে? বেহাইকে তামাক সাজিয়া দিয়া বিন্দু রাগে গড় গড় করিতে করিতে চৌধুরী বাড়ি চলিল। যতই অগ্রসর হইতে লাগিল, একটা চাপা আশঙ্কায় তাহার পা যেন ভরিয়া আসিতে লাগিল। এরা পুরুষ, অত বোঝে না। গরিবের ঘরে রূপের বালাই, এর বিপদ বিন্দু বোঝে। সে চতুর স্ত্রীলোক, একটা ছুতা করিয়া দিল রাত্রে আবার হঠাৎ মনিব বাড়ি আসার জন্য। তাহার পর উদ্দেশ্যবিহীনভাবে এ ঘর ও ঘর ঘুরিয়া অনুসন্ধান করিয়া দেখিল শোভা এখানেও আসে নাই। বিন্দু অনেক চেষ্টায় নিজেকে শক্ত রাখিয়া কোনো রকমে বাড়ি পৌঁছিল, তারপর শোভা নেই ওখানে। কোনো রকমে এইটুকু উচ্চারণ করিয়া উঠানেই অচৈতন্য হইয়া পড়িল। আসলে আজ আবার শোভার মাথায় চৌধুরী বাড়ির ভূত চাপিয়াছিল। জীবনের সঙ্গে রাগারাগি অভিমানের গুঞ্জনে বুড়ি খুড়ি পাশের ঘরে তিষ্ঠুতে না পারিয়া আরতি দেখিতে চলিয়া গিয়াছিল। বাড়ি খালি হয় এদের সুবিধাই হইল। জীবন স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করিল, দেখ তুই চাস কি, আমায় তাই খুলে বল দিকিন। একটি মাত্র প্রশ্নে কিছু হইল না। অনেকগুলি প্রশ্নের খণ্ড খণ্ড উত্তরে মনের ভাবটা বুঝিল জীবন। এই বাক্স ভরা শাড়ি, ব্লাউজ, বাহারের সায়া, এদিকে স্নো, সাবান, এসেন্স, পাউডার, একজোড়া হিলতোলা জুতো, একজোড়া স্যান্ডেল, এগুলো সব বেচিয়া যা টাকা পাওয়া যায় শোভার হাতে আনিয়া দিক জীবন। কি আর হবে বলো ওসব রেখে? পরে মেখে রান্নাঘরে বসে থাকার জিনিস তো আর নয়। বাক্সে বন্ধ হয়ে পচবে কেন ওগুলো বলো? তার চেয়ে বেচে টাকা করে নিয়ে এসো, তোমার কাজে লাগবে। ভাষা সোজা না হইলেও মানেটা বেশ সোজা। জীবন একটু চুপ করিয়া রহিল, তাহার পর বলিল, তাড়াহুড়োর কম্ম রে, দেখছিস একদিন যাতে তোর এগুলো সব কাজে লাগে সেই চেষ্টাই করছি আমি। রিক্সা হাঁকিয়ে পয়সা জোগাড় করে দেখ, নিজের রিক্সা করলুম, একটা থেকে দুটো। তুই কি ভেবেছিস আমি রিক্সা নিয়েই থাকবো? নিজের ট্যাক্সি করব লোক রেখে, একটা থেকে দুটো চারটে করবই। তখন তুই বাহার করে বেড়াস না, কত বেড়াবি? একটু অবসর দে আমায়। এই যে এই বুড়ো বুড়ি চায় নাতি নাতনি খেলা করতে, তা তাড়াহুড়োর। শোভা অবজ্ঞা এই কথায় মুখটা ঘুরিয়াইয়া লইয়া বলিল, হয়েছে, গোকুলে বাড়তে থাক তোমার ব্যবসা, আশীর্বাদ করি। এরকম সমস্যায় জীবনের আগে কখনো পড়ে নাই। মৌন হইয়া চিন্তা করিতে লাগিল। তাহার পর তাহার মাথায় যেন একটা বুদ্ধি আসিল। বলিল, হ্যাঁ হয়েছে, এক কাজ কর, তুই পর যা পড়বি, যা মাখবি মেখে নে না, চল দুজনে গঙ্গার ধারের স্ট্যান্ড থেকে বেরিয়ে আসি, হলো? হ্যাঁ, বুড়ো বুড়িতে আসার আগেই ফিরে আসবো। শোভা মুখটা একবার ফিরাইয়া আবার ঘুরাইয়া লইতে যাইছিল, এমন সময় বাহিরে ডাক পড়িল, রিক্সা এলো বাবু। ঘন্টিরও আওয়াজ হইল। একটা পশ্চিমা কুলি একখানে রিক্সা লইয়া যায়, সে জমা দিতে ফিরিয়া আসিয়াছে সন্ধেবেলা। শোভা সচকিত হইয়া উঠিল। মাথায় হঠাৎ একটা খেয়াল আসিয়াছে। নিজেকে সংযত করিয়া লইয়া অনাসক্ত কণ্ঠে বলিল, হেঁটে অত শখ নেই আমার। শখটা যে হাঁটার চেয়ে বেশি সেটা বুঝিতে বাকি রহিল না জীবনে। বলিল, ও বেশ তো, না হয় রিক্সাতেই চল, ওই তো এসে গেছে, হলো, বেশ
আমি লোকটাকে দাঁড়াতে বলে আসি। যেটুকু সময় পাইল সেইটুকুতেই শোভার প্ল্যান আরও অগ্রসর হইয়াছে। জীবন ফিরিয়া আসাতে বলিল, থাকবে, আমি যাই শাড়ি জুতো পরে, আর উনি চলুন কারখানার ওই তেল ঝুল লাগানো ধুতি ফতুয়া পরে। লোকে শেষকালে কি মনে করিবে সেটা আর খুলিয়া বলিল না। আরে তা কাপড় জামা তো আমি পাল্টে নেবই রে, চিন্তা করিস কেন? থাকবে, যার ঘটে একটুও বুদ্ধি নেই তাকে এসব বলতে যাওয়াই ঝকমারি। কেন, তোমার সে মিলিটারি পোশাক নেই? তাহলে সে জগদ্দল বুট জুতো পরো না, দু চোখে বিষ। শোভার পায়ে হিল তোলা স্ট্র্যাপ আঁটা জুতো, বাহারে সায়ার ওপর একটা হালকা শৌখিন ছাপা শাড়ি, বেশ ম্যাচ করা ব্লাউজ, হাতে রেশমি চুড়ির সঙ্গে একগাছা করে গিলটি সোনার রুলি, কানে মেজ বউয়ের দেওয়া আসল সোনার কানবালা, বাঁ হাতের মণিবন্ধের উপর একটা ভ্যানিটি ব্যাগ, সর্বাঙ্গ ঘিরিয়া শৌখিন হালকা একটা বিলাতি এসেন্সের গন্ধ। ডান দিকে জীবনকেষ্ট, বেশ ভালো করিয়া ইস্ত্রি করা তাহার সেই মিলিটারি পোশাকে। কি ভাবিয়া অতিশয় যত্নের সঙ্গে নিজের ট্রাঙ্কেই রাখে শোভা ওটিকে। খানিকক্ষণ গিয়া রিক্সাটা যখন স্ট্যান্ড রাস্তার দিকে বেঁকিতে যাইবে, হুকুম করিল, আই সিনেমা চলো। জীবনকেষ্টর মনে হইল যেন মেম, সেরকম মিহি গলায় কথা বলিতেছে শোভা। বলিল, এই কিন্তু সিনেমা তো অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে রে, বোধহয় আধ ঘন্টা হয়ে গেল। শোভার ভিতরে কিসের একটা চাপা উল্লাস, ইচ্ছা করিতেছে খুব কাছ ঘেঁষিয়া শুধু চুপ করিয়া বসিয়া থাকে। বাধা পাইয়া একটু বিরক্তির সঙ্গে বলিল, তুমি জানো না একটু চুপ করে বসে থাকো না বাবু, আগে যায় হ্যাংলারা, যারা রোজ যায় তারা আধ ঘন্টা পরেই যায়। এটা বলিলে অবশ্য সোফারকে হুকুম করিবার মিহি গলায় নয়। জীবন বিমূঢ় হইয়া গিয়াছে, মাথা বেশি খুলিতেছে না। একটু পরে হঠাৎ মনে পড়িয়া যাওয়াই বলিল, কিন্তু টাকা তো। শোভা তখন নূতন নূতন প্ল্যান আঁটিতেছে। আবার একটু বিরক্তভাবেই বাঁ হাতটা উঠাইয়া ভ্যানিটি ব্যাগটা দেখাইয়া বলিল, তোমার ভাবতে হবে না। ভাবিবার ক্ষমতাও লোপ পাইতেছে জীবনে। 6 আনাও নয়, 10 আনাও নয়, 4 টাকা 6 আনা দিয়া দুখানি সেরা ক্লাসের টিকিট কিনিয়া দুজনে গিয়া পাশাপাশি বসিল। জীবনকেষ্ট কি দেখিল সেই জানে, চোখের সামনে সব যেন লেপিয়া মুছিয়া অন্ধকার হইয়া যাইতেছে। কাকার কথাই মনে পড়িতেছে, সমস্যাই বটে বউ পোষা, যদি এভাবেই চলে এবার থেকে তো কদিনই বা চলিবে। তখনও কিন্তু বাকি আছে একটু। বাড়িতে আসিয়া রিক্সা থেকে নামিয়া শোভা ভ্যানিটি ব্যাগ থেকে একটা টাকা বাহির করিল, অবহেলা ভরে কুলিটার পায়ের কাছে ফেলিয়া দিয়া বলিল, বকশিস। সেই মিহি গলায়। তালাটা বন্ধ, বুড়ো বুড়ি নিশ্চয়ই কুটুম বাড়ি। ডাকিয়া আনিবার জন্য কুলিটাকে পাঠাইয়া ডুপ্লিকেট চাবি দিয়া দরজা খুলিয়া দুজনে ভেতরে আসিল। একটি অদ্ভুত অনুভূতি, আতঙ্ক তো আছে নিশ্চয়ই, কিন্তু সেই সঙ্গে একটা নূতন ধরনের পুলকও। আপাতত সেইটুকুকেই সঞ্চিত করিয়া লইয়া জীবনকেষ্ট বধূর দিকে ফিরিয়া একটু হাসিয়া বলিল, যা হোক বেশ কাটলো কিন্তু নয়। বহু দিবসের একটা অস্পষ্ট স্বাদ আশাতীতভাবে সার্থক হইয়া গিয়া আর চাহিবার যেন কিছুই বাকি রাখে নাই, বরং পূর্ণ তৃপ্তির অবসাদে শোভা বেশ ভালোভাবেই নিজের ঘরে ফিরিয়া আসিয়াছে। তাই কতকটা তিরস্কারের দৃষ্টিতেই স্বামীর পানে চাহিয়া রহিল। তাহার পর বলিল, বেশ মানে, তা বলে নিত্য এরকম চলবে নাকি ভেবেছ? না না না, এসব গরিবের ঘোড়া রোগ, মনে থাকে যেন বাপু, একদিন যা হলো হলো। গল্পটা এখানেই শেষ। আপনার যদি কোনো সাজেশন বা বক্তব্য থাকে নিজে কমেন্ট বক্সে দয়া করে জানান। ধন্যবাদ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন।